এই শিরোনামের তাৎপর্যটা আমরা জানবো। লাঞ্চান মানে কি? লাঞ্চ, দুপুরের খাবার, তাই তো? অর্থাৎ কি? দুপুরের খাবার। মানে পুরো গল্পটি একটি মধ্যাহ্নভোজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই সাধারণ মধ্যাহ্নভোজ লেখকের জন্য একটা দুঃসাহসিক বলতে পারো বা স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়। তাই দ্য লাঞ্চন শিরোনামটি যথাযথ ও তাৎপর্যপূর্ণ। তো দ্য লাঞ্চন এটা আমরা শর্টলি একটু সামারিটা জেনে নিব। যারা পড়াচোড়াচ্ছ খুব মনোযোগ দাও। ডাব্লিউ তোমার হচ্ছে সমারসেট, হ্যাঁ? সমারসেট মম। এনার পুরো নামটা হচ্ছে ডাব্লিউ সমারসেট মম, বা তুমি এস মম বললেও হবে, এস ডট দিয়ে মমটাকে মনে রাখিও। প্রোনাউন্সিয়েশনটা মম হবে, আর বানানটা একটু দেখে নিবা। দ্য লাঞ্চন একটি হাস্যরসাত্মক এবং স্যাটারিক্যাল ছোট গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো লেখক কি করেন, এক থিয়েটারের এক মহিলার সঙ্গে দেখা করেন, যিনি তার কাছে বহু বছর আগে একটি মধ্যাহ্নভোজের কথা মনে করিয়ে দেন। এরপর গল্পটি অতীতে ফিরে যায়। তখন লেখক প্যারিসের ল্যাটিন কোয়ার্টারে বাস করতেন। কোথায়? প্যারিসের ল্যাটিন কোয়ার্টারে বসবাস করতেন, এবং তিনি অত্যন্ত দরিদ্র ছিল। এখানে হচ্ছে ওই সময় ওনার সিচুয়েশনটা খুব ভালো ছিল না, উনি ইকোনমিক্সলি স্ট্রং ছিল না। একদিন তার একজন মহিলা পাঠিকা চিঠি লিখে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, এবং বিখ্যাত ব্যয়বহুল ফয়েটস, হ্যাঁ, তুমি এই প্রোনাউন্সিয়েশনটা দেখে নাও, হ্যাঁ, তুমি হচ্ছে বানানটা দেখে নাও, তাতেই হবে। রেস্তোরাঁয় লাঞ্চ করার প্রস্তাব দেন, এইটা মনে রাখতে হবে। তো লাঞ্চ করার প্রস্তাব দেওয়ার পর মহিলা যখন দিল, লেখকের কাছে খুব অল্প টাকা থাকলেও তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। আসলে এখানে হয়েছে কি, ইনি এমন একটা রেস্তোরাঁর কথা, মানে রেস্তোরাঁয় দেখা করতে চাইছে। ওই রেস্তোরাঁটা আসলে ওই সময়ে খুব যারা রিমার্কেবল, খুবই লাক্সারিয়াস সেই ব্যক্তিদের জন্য ছিল। তো আমরা অলরেডি জানি লেখক ছিল ওই সময় একটু ইকোনমিক্সলি উইক। তার জন্য এটা কঠিন হইলেও উনি আসলে আমন্ত্রণটা গ্রহণ করলো। রেস্তোরাঁয় গিয়ে লেখক দেখেন মহিলা বারবার দাবি করছেন। যখন মহিলাটার সঙ্গে দেখা হলো লেখকের, তখনও কিন্তু উনি একটু শক ছিল, কারণ উনার কল্পনায় ছিল, ইমাজিনেশনে ছিল মহিলা ইয়াং হবে, দেখতে সুন্দরী হবে। আনফর্চুনেটলি মহিলা ছিল 40 বছরের উপরে, এবং দেখতে খুব কুৎসিত ছিল, দাঁতগুলো উঁচু উঁচু ছিল। তো এবং মহিলার ব্যবহারও খুব খারাপ ছিল। ব্যবহার খারাপ বলতে কি জানো? চাটুকারি টাইপের মহিলা ছিল। যেমন সে বারবার বলতেছিল, আমি খুব কম খাই, আমি একটার বেশি খাবার খাই না। কিন্তু আমরা দেখতে পারবো উনি এত এত খাবার খান। এই যে খাবারগুলা খাইছে, এই খাবারের নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। বোঝা গেছে? অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এই খাবারগুলার এখানে আমরা বিষয় দেখতে পাইছি। খুবই নামি দামি খাবার খাইছিল। এরপর মহিলা বিখ্যাত ওয়েজে দামি অ্যাসপারগাস খেয়েছিল, আইসক্রিম, কফি, এবং ওই সময়ে পিস ফল পাওয়া যেত না, খুবই রেয়ার, কিন্তু যখন পাওয়া যেত খুব দাম। এটাও সে খেয়ে ফেলছিল। অন্যদিকে লেখক সারাক্ষণ, মানে যখন এগুলা খাইছিল, চিন্তিত ছিল, আচ্ছা আমি কি বিলটা দিতে পারবো, আমার যে টাকা আছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো উনি দেয়, কিন্তু ওনার কাছে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না। ওই মাসটা উনি খুব কষ্টে কাটান, না খেয়ে কাটান। মানে একবেলা খাইছে তো ২ বেলা খায়নি, এই টাইপের। খাবার শেষ হলে বিল আসে, এবং এই যে লেখক কষ্ট করে পুরো বিল পরিশোধ করেন। বিল দেওয়ার পর তার পকেটে প্রায় কোনো টাকাই অবশিষ্ট থাকে না। তবুও মহিলা তাকে উপদেশ দেন, মানুষের উচিত লাঞ্চে ১ টির বেশি খাবার না খাওয়া। কত বদমাশ টাইপের মহিলা দেখছো? এদিকে কিন্তু লেখকের পকেট উনি ফাঁকা করে দিয়েছেন। এতে লেখক বিরক্ত হয়ে বলেন যে তিনি আরো ভালো করবেন। সেদিন রাতে তিনি কোনো ডিনারই করবেন না। একটা খাবারের কথা বলতেছে, তো তখন বলছে, আচ্ছা আমি আর কিছুই খাবো না। একটাও খাবো না। রাতে আমি না খেয়ে থাকবো। তো মহিলা ভাবে এটা ফান, এবং উনি একটা সিএনজি নিয়ে চলে যায়। গল্পের শেষে আবার বর্তমান সময়ে ফিরে আসা হয়। লেখক জানান যে ২০ বছর পর তিনি সেই মহিলাকে আবার দেখেন, এবং লক্ষ্য করেন যে অতিরিক্ত খাওয়ার ফলে তিনি অত্যন্ত মোটা হয়ে গেছে। তার ওজন এখন ২১ স্টোন, মানে ১৩৩ কেজি। লেখক মনে করেন বহু বছর আগে তার পকেট খালি করার জন্য প্রকৃতি নিজেই মহিলাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। এভাবেই গল্পটির একটি স্যাটারিক্যাল এবং আইরনিক্যাল সমাপ্তি লাভ করে। আচ্ছা, আমি খুব সিম্পল ইংলিশে তোমাদের জন্য ইয়াটা দিছি। এটা দেখো, একটু ২-৪ বার রিডিং করলে আয়ত্তে চলে আসবে, হ্যাঁ? তারপরে খেয়াল করো আমরা কি ফ্যাক্ট পড়বো। আমরা এই ক্লাসে সামারি, ক্যারেক্টার, স্যাম্বল, থিম এবং প্রশ্ন সবই সলভ করবো ইনশাআল্লাহ। ফুল টাইটেল হচ্ছে দ্য লাঞ্চন, দুপুরের ভোজ, তাই না? লেখক হচ্ছে উইলিয়াম সমারসেট মম। অথর, ওনার ন্যাশনালিটি, জাতীয়তা হচ্ছে ব্রিটিশ, এবং এটার লেখার সময় হচ্ছে ১৯২০। স্থান, সিটিং প্যারিস, ফ্রান্স।
এখানে লেখা হয় রেস্টোরেশন হচ্ছে ফাইটস বলতে পারো বা ফোয়োতাস বলতে পারো, অ্যাজ ইউর উইশ, ফোয়োতাসও বলতে পারো। সো যেটা ইচ্ছা বলো। জনরা হচ্ছে শর্ট স্টোরি বা স্যাটায়ার। স্যাটায়ার মানে কি, যেটা বিদ্রূপ করে লেখা হয়। আচ্ছা, এখন আমরা ক্যারেক্টার গুলো জানবো। আমাদের লেখক মানে ন্যারেটর একজন তরুণ এবং দারিদ্র লেখক, প্রোটাগনিস্ট উনি। আর দ্য লেডি লেখকের একজন ভক্ত এবং অত্যন্ত হিপোক্রেসি মানে ভণ্ড এবং পেটুক প্রকৃতির নারী, উনি হচ্ছেন আমাদের এখানে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি, বিরোধী, মানে হারামি টাইপের মানুষ। আমরা নাটকে দেখি না, নাটক বা ছবিতে হারামি থাকে, যেমন মিশা সওদাগর বাংলাদেশের। আচ্ছা, ডিপজল ছিল এরকম। কি ফ্যাক্ট, কি নোট আমরা দেখবো, কনফ্লিক্ট। কনফ্লিক্ট আমরা দেখতে পারি মানে সামাজিক মর্যাদা বজায় রাখা বরং চরম আর্থিক সংকট। আইরনি খুবই ইম্পর্টেন্ট এখানে। মহিলাটি বারবার বলেন যেমন আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চার, অর্থাৎ তিনি সবচেয়ে দামি খাবারগুলো প্রচুর পরিমাণে, মানে উনি বলছে কি আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চার, মানে আমি লাঞ্চে কিছু খাই না, একটার আর খাইলেও একটার বেশি খাই না, অথচ তিনি সবসময় দামি খাবারগুলো প্রচুর পরিমাণে খান। তাহলে এটা একটা আইরনি, বিদ্রুপ। দ্য রিভেঞ্জ প্রতিশোধ কি, ওই যে 20 বছর পর মহিলাটি যখন হচ্ছে তোমার ওজন হয় 21 টন, কবিতা 20 বছর পর যখন দেখা হলো লেখকের, দেখতে পাইলো, তো এই যে 133 কেজি ওজন হইলো, তার মানে কি, কবি ভাবলো যে এটা হইলো, এটা কি বলতো, সরি, এটা হচ্ছে প্রকৃতির কি, তোমার হচ্ছে প্রতিশোধ। এই জন্য আমাদের খুব কমন সেন্স গুলো থাকতে হবে। মানুষ যদি খেতে বলে, মানে খাইতে বলছে মানে আমাকে খেতে হবে খেতে হবে, আমাদের অনেকের এরকম সেন্স থাকে না। দাওয়াতের বাসায় গিয়ে প্রচুর পরিমাণ খাই, তোমার যা ইচ্ছা বাসায় খাও, বরং যা বাসায় খাও তার থেকে মানুষের বাসায় গিয়ে একটু কম খাওয়া, এটা ম্যানার। আচ্ছা, লিস্ট অফ ফুড, খাবারের তালিকা একটু দেখবো। খাবারের খাবারের তালিকাটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। স্যালমন মাছ, তারপরে হচ্ছে ক্যাভিয়ার, ক্যাভিয়ার দেখো, শ্যাম্পান, বানানগুলো দেখে নিবা, শ্যাম্পান। তারপরে হচ্ছে মাটন চপ, তারপরে হচ্ছে লেখকের এটা খাবার। মাটন চপটা শুধুমাত্র লেখক খায়, কেন খায়, এটার দাম সস্তা ছিল। তারপরে হচ্ছে গ্যান্ট অ্যাসফারগাছ, অ্যাসফারগাছ এটা খুব লাক্সারিয়াস। কফি খায়, আইসক্রিম খায় এবং পিস ফল খায়। ঠিক আছে, পিস ফল। তারপরে আমরা থিম জানবো এখানে, হিপোক্রেসি। হিপোক্রেসি মানে কি, ভণ্ডামি। যেমন মহিলা লেখক আর্থিক অবস্থা, মহিলা লেখকের আর্থিক অবস্থার কথা না ভেবে নিজের ইচ্ছা মতো দামি খাবার অর্ডার করে, এতে তার স্বার্থপরতা এবং লোভ প্রকাশ পায়। মানে স্বার্থপর কি, নিজের কথাই শুধু ভাবলো, নিজের ইচ্ছা মতো খাইলো, এটা ঠিক না। হিপোক্রেসি সোশ্যাল, তোমার হচ্ছে প্রেটেনশনস, মানে হচ্ছে প্রিটেনশনস কি, ভান, সামাজিক ভান ও প্রিটেনশন। গল্পের সামাজিক কিছু মানুষের তোমার হচ্ছে কীর্তিমত্তা এবং বড়লোকি ভাব দেখানোর প্রবণতাকে স্যাটারিক্যাল করা হয়েছিল। যেমন আমি একটা বিষয় বলি, আমি লেখকের আহ, আমার সাথে যদি আমি লেখককে দেখা পাইলে আমার আমার মনে হইতো যে আমি বকা দিতাম। কেন জানো, যে তুমি যখন দেখতেছো মহিলাটা এত চাটুকারি, এত এত বাজে টাইপের, তাকে এত পাত্তা দেওয়ার তোমার কি দরকার, তোমার দরকার নেই তো। ইন অফ দ্য ডে কষ্টটা তো তোমাকেই করতে হয়েছে, সো অত পাত্তা দেওয়ার দরকার নেই। ভদ্রতারও লিমিট থাকে, যে যেমন হক কথা বলতে হয়, বুঝছো। তারপরে দেখো অর্থনৈতিক বৈষম্য, ইকোনমিক হার্ডশিপ। আমরা দেখি তরুণ লেখক সীমিত আয়ের মানুষ ছিল, এটি খাবারের বিল পরিশোধ করতেই তাকে মাসের বাকি সময় কষ্ট করতে হয়। এর মাধ্যমে অর্থনৈতিক যে সংকট ছিল এর বাস্তব চিত্র ফুটে তোলেন আমাদের লেখক। হ্যাঁ, মানে আমাদের লেখক কে ছিল, মম, হাস্যরস মানে হিউমার এবং স্যাটার, এটা কিন্তু নিয়ে প্রশ্ন আসে। গল্পটি মজার, হ্যাঁ মজার কি, হিউমার হলেও এর মাধ্যমে মানুষের হিপোক্রেসি, আত্মপ্রবঞ্চনা, সামাজিক আচরণের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ মানে স্যাটায়ার করা হয়েছে। অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটি মানে বাহ্যিক রূপ এবং বাস্তবতা। মহিলা নিজেকে অল্পভোজী বলে দাবি করে, কিন্তু বাস্তবে তিনি অত্যন্ত ভোজন রসিক, অর্থাৎ বাহ্যিক দাবি এবং বাস্তবতার মধ্যে পার্থক্য এই থিমের মূল বিষয়। স্যাম্বলিজম মানে প্রতীক, প্রতীকগুলো আমাদের জানতে হবে। দ্য এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্ট, অর্থাৎ দামি রেস্টুরেন্ট সামাজিক মর্যাদা, বিলাসিতা এবং বাহ্যিক চাকচিক্যের প্রতীক। দ্য লাঞ্চ অন মিল, এই মধ্যভোজের শুধু একটি খাবার নয়, এটি মানুষের স্বার্থপরতা, ভণ্ডামি এবং সামাজিক সম্পর্কের বাস্তবতার প্রতীক। এটি সাধারণ খাবার কিভাবে কারোর জন্য কষ্টের কারণ হতে পারে এর মাধ্যমে দেখানো হয়েছে। দ্য বিল মানে খাবারের বিল, হ্যাঁ, এটা হচ্ছে বিলটি লেখকের আর্থিক সংকট এবং সামাজিক চাপে ভদ্রতা রক্ষা করার মূল প্রতীক হিসাবে প্রেজেন্ট হয়েছে। তারপর লেডি, মহিলাটা তো একটা হিপোক্রেসি, তারপর লুভি মানে সেলফিশ টাইপের মহিলা ছিল, এটারই স্যাম্বলিজম। এই যে খাবারগুলা, স্যালমন, ক্যাভিয়ার, অ্যাসপারগাস,
আদার যে এক্সপেন্সিভ ফুড ছিল, দামি খাবারগুলো, এগুলো প্রতীক, সিম্বলিজম। কেন? মহিলার লোভ, বিলাসিতা, আত্মতৃপ্তির প্রতীক। এগুলো তার প্রকৃত চরিত্রকে প্রকাশ করে। দ্য ন্যারেটরস তোমার হ্যাঙ্গার, বর্ণনাকারীর ক্ষুধা, অর্থাৎ লেখকের ক্ষুধা শুধু শারীরিক ক্ষুধা নয়, এটা তার অর্থনৈতিক সংগ্রাম এবং সীমাবদ্ধতার প্রতীক। দ্য উইমেন তোমার হচ্ছে মহিলার যে হচ্ছে তোমার ইয়া হইছে এখানে, মানে শেষে মহিলার যে মানে ও কিভাবে বোঝাবো, অনেক হেলদি, মানে 133 কেজি ওজন ছিল, মানে গল্পের শেষে মহিলার অত্যন্ত মোটা হয়ে যাওয়া, তার অতিরিক্ত ভোগবিলাস এবং লোভের প্রতীক এখানে। এগুলো সিম্বলিজম হিসেবে বলা হয়েছে। এখন আমরা ডিটেল সামারিতে কি কি দেখবো? থিয়েটারের পুনর্মিলন এবং স্মৃতিচারণ, তারপরে হলো তোমার ফলকাস রেস্তোরাঁ এবং লেখকের দ্বিধা, মহিলার উপস্থিতি এবং প্রথম মিথ্যা। আমি লাইন বাই লাইন পড়াবো না, জাস্ট একটু সংক্ষেপে বলবো। তোমরা যদি আমার পেজ যারা আছে তাদের কাছে নোট দেওয়া আছে, যারা ইউটিউবে ক্লাসটা দেখবা, যেহেতু ক্লাসটা আমি ফ্রি দিব আজকের, তো তোমরা পজ করে করে একটু রিডিংটা পড়ে নিবা একটু। এবং এই যে এই ডিটেল সামারিটা পড়লে তোমার যেভাবেই কোশ্চেন আসো তুমি এখান থেকে লিখতে পারবা, ছোট ছোট সেন্টেন্স মেকিং করে ইংরেজিতে লিখতে পারবা। মাসবি সামারিটা তোমরা ভালো করে পড়বা। এই মুহূর্তে তোমাদের আসলে তোমরা সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কারণ তোমরা রয়্যাল ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছো এক্সাম দিয়ে। তবে তোমাদের টেকনিক টেকনিক হয়তো অনেকে বুঝতেছো না, টেকনিক্যালি যদি এখনো পড়ো রেজাল্ট ভালো করা সম্ভব। তো বড় একটা টেকনিক আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সামারিটাকে খুব সুন্দর করে পড়বা। সামারিটাকে যদি ভালো করে পড়তে পারো, নিজের মতো একটা নোট নিতে পারো, থিম সিম্বলিজম গুলো পড়তে পারো, যদি ক্যারেক্টার যে দু একটা থাকে মেজর ক্যারেক্টার আয়ত্তে নিতে পারো, মেজর মানে প্রধান প্রধান যে কয়েকটা ক্যারেক্টার আছে, এবং যে প্রশ্নগুলো আমার নোটে দেওয়া আছে পড়তে পারো, তাহলে তুমি যেভাবেই কোশ্চেন আসে তুমি অ্যান্সার করার ক্যাপাবিলিটি রাখবা ইনশাআল্লাহ। আর যারা একেবারেই পড়াশোনা শুধু ডিটেলস সামারিটা আর প্রশ্ন যেগুলো দেওয়া আছে ওইগুলা সাথে আমি বাংলা অ্যাড করে দিব, বাংলাটা আগে পড়ে নিবা, আইডিয়া আসবে, দেন 2-4 বার ইংরেজি রিডিং করবা, পড়ে নিজে নিজে লেখার চেষ্টা করবা। আচ্ছা, আর হাতের লেখা ভালো করতে হবে, হ্যাঁ। তারপরে দেখো স্যালমন মাছ এবং ক্যাভিয়ারের বিলাসিতা, তারপরে হইলো পানীয় নিয়ে নাটকীয়তা এবং শ্যাম্পান, তারপরে হইলো ওই যে খাবো না অথচ খেয়ে ফেললো, সেই বিশাল আকারে দামি অ্যাসপারগাস, সেটাও নাটক করে খাইলো। আমি হলে একে পিটাইতাম, লেখকের তীব্র আতঙ্ক এবং নাটকীয় পরিকল্পনা। তারপর কাফ, আইসক্রিম এবং অকালপক্ষ পিচফল, এগুলোও সে খেয়ে ফেলছে এবং ওইটা খাওয়ার কাহিনীটা এখানে দিছে। বিল পরিশোধ এবং লেখকের বিজয়, অর্থাৎ অবশেষে বিল আসলো, তখন সে দেখে যে হচ্ছে বিল দেওয়ার পর তার কাছে মাত্র 3 ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক মানে হচ্ছে টাকা। যেমন আমাদের ভারতের রুপি, অন্য কান্ট্রিতে ডলার, আমাদের হচ্ছে টাকা, ওরকম ফ্রাঙ্ক। তো এই 3 ফ্রাঙ্ক যখন উনি টিপ দিচ্ছিল যে রাখবো কেন, তখন আমার মহিলাটা এমন ভাবে দেখলো যে শুধু 3 ফ্রাঙ্ক দেয়, মানে এই লোক টিপটা আছে, বুঝছো? এটাই হচ্ছে কথা। উপসংহারে 20 বছর পর যে চূড়ান্ত প্রতিশোধ, অর্থাৎ সাডেনলি এক 20 বছর পর মহিলা কবিকে ডেকে বলতেছে, তোমার কি আমার কথা মনে আছে? 20 বছর আগে তোমার সঙ্গে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। তখন কবি তো মনে পড়ে গেল, কারণ ওই কেন মনে পড়বে না, একটা মাস যে মহিলার জন্য উনি কষ্টে কাটাইছে। তো তখন উনি একটু শান্তি পায় যে প্রকৃতি আসলে তাকে এত মোটু বানাই দিয়েছে, মানে হেলদি বানাই দিছে, যে ওই যে এটা প্রকৃতির প্রতিশোধ। তো তোমরা এটা একটু আহ এটা একটু ইয়া করবা, করে নিবা, হ্যাঁ। তারপরে দেখো আমরা হচ্ছে কোশ্চিন সলভ করবো এখন, কোশ্চিন যেগুলো দেওয়া আছে। দেখো হাউ, প্রথমে ধরো 1 নাম্বার প্রশ্ন, এই নাম্বার প্রশ্নটা এইভাবে আসতে পারে যে হাউ ইজ দ্য রাইটার সাইকোলজিক্যালি টর্চার, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে, তোমরা সবসময় বোঝার ট্রাই করবা যে প্রশ্নে কি চেয়েছে। এই প্রশ্নে পরীক্ষক জানতে চেয়েছে যে আহ জানতে চেয়েছে যে লেখক মানসিকভাবে কি কি কষ্ট, ভয়, উদ্বেগ এবং অপমান বোধের মধ্য দিয়ে গিয়েছে। অর্থাৎ লেখক পুরো মধ্যভোজের জুড়ে মানসিক যন্ত্রণার শিকার হন, তাই না? তার কাছে খুব অল্প টাকা ছিল, কিন্তু ভদ্রতার কারণে তিনি মহিলার কোনো আবদার প্রত্যাখ্যান করতে পারেননি। আচ্ছা, টু দ্য পয়েন্ট, তোমরা ভাবিও না আপু এতটুকু অ্যান্সার দিচ্ছে, আমি তোমাকে মূল বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি, বিলিভ মি। কারণ দেখো আমাদের নোটের মধ্যে লাস্টে তোমাদের প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। এই দেখো আমি তোমাদেরকে এখন কি পড়াচ্ছি, লাঞ্চন পড়াচ্ছি, এই যে অ্যান্সার, পুরো অ্যান্সার দেওয়া আছে, ইভেন এটার আমি বাংলা অ্যাড করে দিব, এই অ্যান্সারটা লিখলেই হবে, হ্যাঁ। এই দেখো অ্যান্সার দেওয়া আছে, প্রপারলি নোট রেডি আছে আমাদের। তারপরে এবং আমি নন মেজর আইসিটি সব নোটই আমার স্টুডেন্টদেরকে দিচ্ছি, তোমাদের যাদের নোটের প্রয়োজন হবে, গাইডলাইনের প্রয়োজন হবে, তোমরা ইনবক্স করতে পারো। আচ্ছা, তারপর খেয়াল করো, হারাই ফেললাম, এই যে আমরা তো কোশ্চেন, সরি সরি সরি, একটু সময় দাও আমাকে। তারপরে প্রশ্ন দেখো
যে এটা হইল না, জাস্ট আ মিনিট। এখানে হইলো যে এই প্রশ্নের পরীক্ষক জানতে চেয়েছে লেখক মানসিকভাবে কি, কি কষ্ট, ভয়, উদ্বেগ, অপমান বোধের মধ্য দিয়ে গিয়েছে। তো ওই যে ওইটাই বলবা যে তিনি ভয় পায় যে আচ্ছা এতে এত খাবার খাচ্ছে, আমার কাছে যা টাকা আছে এটা দিয়ে পরিশোধ করতে পারবো। এবং উনি মনে, মনে একটা প্ল্যান করে যদি আমার টাকা না থাকে তাহলে আমি সাডেনলি চিল্লায় উঠবো, বলবো আমার পকেট মার আমার টাকা মানে হারায় ফেলছি, পকেট মারে টাকা নিয়ে গেছে। এই টাইপের কিছু একটা নাটক করবো। তাহলে দেখো কতটা চিন্তা করেছিল। তারপরের প্রশ্নটা দেখি, হোয়াই ডাজ মম সে বাট আই ওয়াজ flattered and we too young to have learned to say no to women. প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে যে পরীক্ষক জানতে চেয়েছে কেন লেখক মহিলার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেননি এবং কেন তিনি নিজেকে ফ্ল্যাটার্ড অনুভব করেছেন। অর্থাৎ মহিলা তার লেখার প্রশংসা করেছিল এবং তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। এতে লেখক নিজেকে সম্মানিত এবং গর্বিত মনে করেছিল। তাছাড়া তিনি তখন তরুণ ছিলেন এবং কোনো মহিলার অনুরোধ প্রত্যাখ্যান করার মতো অভিজ্ঞতা বা আত্মবিশ্বাস তার ছিল না। তাই নিজের আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিল। আচ্ছা, হোয়াট টাইটস টু মেক দ্য ল্যাডি সোশ্যালি ম্যানিপুলেটিভ। অর্থাৎ প্রশ্নে কি চাইলো দেখো তো, পরীক্ষক জানতে চেয়েছে মহিলারা কোন কোন চরিত্রগত বৈশিষ্ট্য তাকে দ্রুত, কৌশলী এবং অন্যকে ব্যবহার করতে সক্ষম করেছে। তো এই জিনিসটা জানতে চেয়েছে। হ্যাঁ, চলো আমরা মেইন অ্যান্সারটা আমরা দেখি একটু। মহিলার ভণ্ডামি, স্বার্থপরতা, তারপরে হচ্ছে চতুরতা তাকে সামাজিকভাবে কৌশলী এবং প্রভাব বিস্তারকারী করে তুলেছে। ও কিন্তু একটা সাদাসিধে মানুষ। হ্যাঁ, এখন ও কি বুঝতে পারবে বলো তো? না, ও কিন্তু পরে বুঝছে এটা। তিনি বারবার দাবি করেন যে তিনি খুব কম খান অথচ বাস্তবে দামি খাবার অর্ডার করতে থাকেন। তিনি লেখকের আর্থিক অবস্থার কথা একবারও ভাবেন না এবং তার ভদ্রতার সুযোগ নেন। ভদ্রতার সুযোগ নেওয়া যাবে না। হ্যাঁ, নিজের লোককে সংযমের মুখোশে লুকিয়ে রাখার ক্ষমতাকেই তাকে সামাজিকভাবে কি ধূর্ত করে তুলেছে। এই ধূর্ত লোকদের থেকে তোমরা দূরে থাকবা, তোমাকে যে যাই বলুক। তারপর দেখো হোয়াট, এভাবে প্রশ্নটা আসতে পারে, হোয়াট ইজ দ্য রাইটার্স ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য লেডি গেস্ট। এই মনে আছে ফার্স্টে যখন তোমরা যদি আমার ডিটেলস আমারই পড়ো, লেডিকে দেখে ও কিন্তু আশাহত হয়, কারণ ওর মনে হয়েছিল যে লেডি হচ্ছে আসবে, সে অনেক সুন্দরী হবে, বাট আনফর্চুনেটলি সুন্দরী হয় না। একটা মধ্যবয়সী মহিলা আসে। রেস্তোরাঁ প্রথম দেখা লেখকের ধারণা হয় যে মহিলাটি তার কল্পনার মতো তরুণী বা সুন্দরী নন। তার বয়স প্রায় 40 বছর, বড় সাদা দাঁত, বেশ কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। তিনি অত্যন্ত বাচাল, মানে টলকেটিভ ছিল এবং আত্মবিশ্বাসী ছিলেন। ফলে লেখকের প্রথম ধারণা খুব একটা ইতিবাচক ছিল না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ধরো এভাবে আসতে পারে, হাউ ইজ আইরনি ক্রিয়েটেড থ্রো দ্য লেডিজ স্টেটমেন্ট। অর্থাৎ এই প্রশ্নে লেখক জানতে চেয়েছে মহিলার কথার মধ্যে কিভাবে আইরনি বা বিদ্রূপ সৃষ্টি হয়েছে। মহিলার কথাবার্তার মধ্যে বিদ্রূপের সৃষ্টি হয়েছে। তিনি বারবার বলেন যে তিনি লাঞ্চে একটি বিশেষ খাবার খান না এবং খুব কম খান, কিন্তু বাস্তবে তিনি ক্যাভিয়ার, স্যালমন, অ্যাসপারগাস, শ্যাম্পেন, আইসক্রিম, কফি, পিসপর্শ অনেক দামি খাবার খান। এবং যখন তুমি এটা ডিটেলস লিখবা, শ্যাম্পেন খাওয়ার সময় সে কি ড্রামাটা করেছিল, অ্যাসপারগাস খাওয়ার সময় কি ড্রামাটা করেছিল, এগুলা নিয়ে একটু লিখবা, প্রশ্নটা বড় হয়ে যাবে। ইটস আ টিক। তারপরে দেখো, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট এলোকেটেড উইথ রেফারেন্স। এই প্রশ্নে পরীক্ষক জানতে চেয়েছে লেখক কেন মনে করেন যে তিনি শেষ পর্যন্ত প্রতিশোধ নিয়েছেন। অর্থাৎ লেখক এই কথাটি বলেন যে তিনি 20 বছর পর সেই মহিলাকে আবার দেখেন। মধ্যাহ্নভোজের সময় মহিলাটি তার অনেক টাকা খরচ করিয়ে তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু বহু বছর পর লেখক দেখেন যে অতিরিক্ত খাওয়ার কারণে মহিলাটি অত্যন্ত মোটা হয়ে গেছে। এই সবাই কিন্তু অতিরিক্ত খেয়ে মোটা হয় না, যেমন আমি। ঠিক আছে, তার ওজন 21 স্টোনে পৌঁছেছে। লেখক মনে করে প্রকৃতি তার লোভ এবং অতিভোজনের উপযুক্ত শাস্তি দিয়েছে, এটাকে তিনি নিজের প্রতিশোধ বলে মনে করেন। হোয়াট ওয়ার দ্য আইটেম অফ ফুড দ্যাট দ্য লেডি অ্যাট তোমার ফয়টাস। এই খেয়াল করো, আমি বলেছিলাম যে কি কি খাবার খেয়েছিল, নামটা মুখস্থ করো এবং এসএস দাও, মানে স্ক্রিনশট দাও। দেখো এই নাও প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নে পরীক্ষক জানতে চেয়েছে যে ফয়টাস রেস্তোরাঁর মহিলা কি কি খাবার এবং পানীয় গ্রহণ করছিল। এটা তোমার যেভাবেই হোক প্রশ্নে আসবে, বা তুমি এটা নিয়ে লিখতে গেলে এই খাবারের নামগুলো তোমার লাগবে। সো খাবারের নামগুলা সুন্দর ভদ্র বাচ্চার মতো মুখস্থ করে নিবা। ফয়টাস রেস্তোরাঁর মহিলা ক্যাভিয়ার, স্যালমন, মাছ, অ্যাসপারগাস, আইসক্রিম, পিচ ফল এবং কফি খান। এই খাবার কাহিনীগুলো অ্যাড করে দিবা এবং কি কি হয়েছে এগুলো বলবা। ঠিক আছে, তারপরে একটা বোর্ড কোশ্চিন আমি তোমাদের দিচ্ছি, ডিসক্রাইব করো দ্য ট্রায়াল অ্যান্ড তোমার হচ্ছে ট্রিবিউলেশনস দ্যাট দ্য রাইটার্স ফেস ডিউরিং দ্য লাঞ্চন, অথবা হাউ ওয়াজ দ্য রাইটার এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি গেস্ট। অর দিয়ে যে প্রশ্ন থাকে খুব ভালো করে দেখবে, নাহলে তুমি ধরো এইটা পড়ে গেছো, প্রশ্ন হচ্ছে এইটা, তুমি তো জানো না, বলবো আল্লাহ প্রশ্ন তো কমন আসে নাই, কিন্তু তুমি এটা জানো। ঠিক আছে,
এই জন্য প্রশ্ন অ্যানালাইসিস করতে হয় বেশি বেশি। দেখো এই তিনটা প্রশ্ন একটু ভালো করে দেখে নিবা, মানে প্রশ্ন লেখক আসলে কি চাইছে, এটা বোর্ড কোশ্চেন তো মানে একটু বড় হবে। এই প্রশ্নে পরীক্ষক পুরো ঘটনা বর্ণনা চেয়েছে, বিশেষ করে লেখকের দারিদ্র অবস্থা, মহিলার একের পর এক দামি খাবার অর্ডার করা, লেখকের মানসিক উদ্বেগ ও ভয়, বিল পরিশোধের কষ্ট, মহিলার ভণ্ডামি এবং স্বার্থপরতা, এসব বিষয়ে ধারাবাহিকভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো মধ্যনবতের সময় লেখক নানা ধরনের কষ্ট এবং দুর্ভোগের সম্মুখীন হয়। তিনি ছিলেন একজন দারিদ্র তরুণ লেখক, যার কাছে পুরো মাস চালানোর জন্য মাত্র 80 ফ্রাঙ্ক ছিল, অথচ পুরাটাই খেয়ে ফেলছে। কিন্তু ওই যে তার এক মহিলা ভক্ত প্যারিসের বিখ্যাত এবং ব্যয়বহুল ফয়টাস রেস্তোরাঁয় লাঞ্চের আমন্ত্রণ জানান। ভদ্রতার কারণে তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেননি। সো এই যে পরে কি কাহিনী হয়েছে একটু দেখে লিখে দিবা। হ্যাঁ, মোটামুটি তোমরা যদি এই সামারিটা জানো সুন্দর করে এবং এই প্রশ্নগুলো একটু সলভ করো, ইনশাআল্লাহ এর মধ্যেই হয়ে যাবে, এখান থেকে তুমি আটকাবা না। আর হ্যাঁ, অনেকেই সেন্টেন্স মেকিং এ খুব সমস্যা হচ্ছে, যাদের মুখস্থ বিদ্যা ভালো এই 40 দিনে তাহলে একটু মুখস্থ করো, আর যাদের মুখস্থ বিদ্যা ভালো না তারা তোমরা কি করবা, ধরো এই যে এটা সম্পর্কে জানলা না, নিজে একটু খুব সিম্পল ইংলিশে ছোট ছোট সেন্টেন্স করে লেখার ট্রাই করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার ইংরেজি কবুল করেছে, সো চিন্তার কারণ নাই, হয়ে যাবে, আল্লাহ আছে।